আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ থেকে আয়। এই চ্যাপ্টারটা থেকে হায়ার সেকেন্ডারি এক্সামে শুধুমাত্র থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, অর্থাৎ এমসিকিউ আসতে পারে বা এসএকিউ আসতে পারে বা 4 নম্বরে প্রশ্ন আসে। এখানে কিভাবে ক্যাপিটাল গেইনস থেকে ইনকাম কম্পিউট করতে হয় সেই পার্টটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, তাই আমরা সেই আলোচনায় যাব না। যে থিওরিটিক্যাল পোর্শনটা আছে সেই পোর্শনেরই অংশ আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে বেসিস অফ চার্জেস বা মূলধনী লাভ খাতে আয়ে করধার্যের ভিত্তি কী। এর সেকশনটা হচ্ছে সেকশন 45 সাবসেকশন 1। Section 45, subsection 1 of the Income Tax Act lays down that profits and gains arising from the transfer of a capital asset shall be chargeable to tax under the head capital gains and shall be deemed to be an income of the previous year in which the transfer takes place. তার মানে কি না, আয়কর আইনের ধারা 45 সাবসেকশন 1 অনুসারে মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে যে মুনাফা বা লাভ হয় তাকেই মূলধনী লাভ বলে। অর্থাৎ যেগুলি মূলধনী সম্পত্তি সেগুলিকে হস্তান্তর করার ফলে যে মুনাফা হয় সেটাকেই আমরা বলি মূলধনী লাভ। যে পূর্ববর্তী বছরে এইরূপ লাভ হয় তা ওই বছরে মূলধনী লাভ খাতে করযোগ্য হয়। অর্থাৎ যে পূর্ববর্তী বছরে যে প্রিভিয়াস ইয়ারে এই লাভটা হলো সেই প্রিভিয়াস ইয়ারে মূলধনী লাভ খাতে করযোগ্য হবে, অর্থাৎ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস হেডের আন্ডারে ট্যাক্সেবল হবে। এবার এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মূলধনী সম্পত্তি বলতে কি বোঝায় আর হস্তান্তর বলতে কি বোঝায়। আমরা এই দুটোই খুব ডিটেলসে আলোচনা করব। এবার দেখো, এখানে আমরা এই যে ডেফিনিশনটা পেলাম, এই ডেফিনিশনের থেকে আমরা কি কি শর্ত পাচ্ছি। ইট ফলোস ফ্রম দ্য অ্যাবাভ এক্সপ্রেশন দ্যাট ফর আ ক্যাপিটাল গেইন, অর্থাৎ কোনো আয় মূলধনী লাভ খাতে করযোগ্য হতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে, যে শর্ত পূরণ করতে হয় কি কি। প্রথমত, দেয়ার মাস্ট হ্যাভ আ ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ সম্পত্তিটি মূলধনী সম্পত্তি হতে হবে। মূলধনী সম্পত্তি কি আমরা আলোচনা করব, ডিটেলস আলোচনা করব, কিন্তু এখানে এইটুকু মনে রাখো যে যে সম্পত্তিটি হস্তান্তরিত হলো সেই সম্পত্তিটি অবশ্যই একটি মূলধনী সম্পত্তি হতে হবে, ঠিক আছে। দ্যাট মাস্ট বি আ ক্যাপিটাল অ্যাসেট। দ্বিতীয়ত কি, দ্য অ্যাসেট ইজ টু বি ট্রান্সফার ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ সম্পত্তিটি পূর্ববর্তী বছরে হস্তান্তরিত হতে হবে। আমি যদি 2019-20 ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস বার করি, তাহলে 19-20-তে যে সম্পত্তিটি, যে মূলধনী সম্পত্তিটি হস্তান্তরিত হয়েছে তারই ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস আমরা 2019-20 প্রিভিয়াস ইয়ারে বার করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের সম্পত্তিটি পূর্ববর্তী বছরে হস্তান্তরিত হতে হবে, অর্থাৎ 2019-20 প্রিভিয়াস ইয়ারে যদি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস হতে হয় তাহলে ওই ক্যাপিটাল অ্যাসেটটি বা মূলধনী সম্পত্তিটি অবশ্যই 2019-20 পূর্ববর্তী বছরে হস্তান্তরিত হতে হবে, ঠিক আছে। এবারে থার্ড পয়েন্ট দেখো, দেয়ার মাস্ট বি প্রফিটস অর গেইনস অন ট্রান্সফার অফ দ্য ক্যাপিটাল asset. For this purpose, the term profits and gains also includes any loss on transfer of any capital asset. এটার একটা কেস আছে, সিআইটি ভার্সেস স্টার্লিং ইনভেস্টমেন্ট 123 ITR 441। অর্থাৎ এর মানে কি না, সম্পত্তিটি হস্তান্তরের ফলে কোনো মুনাফা বা লাভ যদি অর্জিত হয় তাহলে সেক্ষেত্রে এই যে মুনাফা বা লাভ অর্জিত হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র প্রফিট বোঝায় না, এখানে কিন্তু লোকসান, লসকেও বোঝায়। সেই জন্যই আমি লিখেছি সম্পত্তিটি হস্তান্তরের ফলে কোনো মুনাফা বা লাভ অর্জিত হতে হবে, এবং এক্ষেত্রে মুনাফা বা লাভ বলতে কেবলমাত্র যে লাভকে বোঝায় তা নয়, লোকসানকেও ধরা হয়। ক্লিয়ার? এবারে দেখো,
last point, gain arising from transfer of a capital asset is chargeable to tax under the head capital gains after deducting exemptions available under section 54, 54B, 54D, 54EC, 54F, 54G. তাহলে আমরা কি বললাম, যে সম্পত্তি হস্তান্তরের ফলে যে মুনাফা বা লাভ হয় তা থেকে 54, 54B, 54D, 54EC, 54F এবং 54G ধারায় যে ছাড়গুলো উল্লেখ করা আছে সেই ছাড়গুলি বাদ দেওয়ার পর যে অবশিষ্ট মুনাফা থাকবে সেটাই মূলধনী লাভ খাতে করযোগ্য হবে। ক্লিয়ার? দেখো, মূলধনী লাভ খাতে করযোগ্য হবে। এইবার দেখো ক্যাপিটাল অ্যাসেট। আমি এখানে বলেছিলাম দুটো শব্দ আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে মূলধনী সম্পত্তি কি। তাহলে মূলধনী সম্পত্তি কি আমরা আগে আলোচনা করি। দেখো, মিনিং অফ ক্যাপিটাল অ্যাসেট, মূলধনী সম্পত্তি কথাটির অর্থ। এটা খুব আসে যে ক্যাপিটাল অ্যাসেটের যে অর্থ তার সেকশনটা কি, এর সেকশনটা হলো সেকশন 2 সাবসেকশন 14। এখানে কি বলা আছে দেখো, as per section 2 subsection 14 of Income Tax Act, capital asset means property of any kind held by an assessee whether or not connected with the business or profession। এর মানে কি দেখো, আয়কর আইনের ধারা 2 সাবসেকশন 14 অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে বোঝায় নির্ধারির অধীনে থাকা সমস্ত সম্পত্তি, নির্ধারির অধীনে থাকা সমস্ত সম্পত্তি, সেটা কারবার বা পেশার সঙ্গে সম্পর্কযুক্ত হোক বা সম্পর্কহীন হোক, যাই হোক না কেন। কারণ এক্ষেত্রে কারবারের সঙ্গে সম্পর্কযুক্ত সম্পত্তিকেও আমরা বলতে পারি মূলধনী সম্পত্তি, কারবার বা পেশার সঙ্গে সম্পর্কহীন সম্পত্তিকেও আমরা বলতে পারি মূলধনী সম্পত্তি। এই কারণেই কথাটা বলা হয়েছে যে আয়কর আইনের ধারা 2-14 অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে বোঝায় নির্ধারিত অধীনে থাকা সমস্ত সম্পত্তি, তা কারবার বা পেশার সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্কহীন যাই হোক না কেন। ক্লিয়ার? এই ডেফিনেশনটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। এই যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংলিশ ভার্সনেটা মুখস্থ করবে, যারা বাংলা ভার্সনে পড়ছো তারা বাংলা ভার্সনে এই ডেফিনেশনটা খুব ভালো করে মুখস্থ করবে। এটা কিন্তু এক্সামিনেশনে খুব আসে। এইবারে দেখো, এক্সাম্পল অফ অ্যাসেটস নট ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ যে সমস্ত সম্পত্তি মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না, নট ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট, যেগুলি মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত হবে না। খুব মন দিয়ে শোনো, এনি স্টক ইন ট্রেড, consumable store or raw materials held for the purpose of his business or profession, অর্থাৎ ব্যবসা বা পেশার জন্য রক্ষিত বাণিজ্যিক সম্ভার মানে স্টক ইন ট্রেড, ভোগযোগ্য পণ্যাদি অর্থাৎ কনজিউমেবল স্টোর, আর ব্যবসায় ব্যবহারের জন্য কাঁচামাল, এইগুলি কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে বিবেচিত হবে না। যদি স্টক ইন ট্রেড হয় বা কনজিউমেবল স্টোর হয় বা র মেটেরিয়ালস হয়, এগুলোকে আমরা কখনোই ক্যাপিটাল অ্যাসেট বলবো না। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। অ্যাসেসির কি আছে? কার বিজনেস, সে গাড়ির ব্যবসা করে। তাহলে গাড়ির ব্যবসা করে মানে তার কাছে অনেকগুলি গাড়ি আছে। তাহলে এই যে গাড়িগুলো, এগুলি হচ্ছে তার বাণিজ্যিক সম্ভার, কার হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড। তাহলে এটাকে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে কনসিডার করতে পারবো না, নট ক্যাপিটাল অ্যাসেট। ক্লিয়ার? কার অ্যাসেসির কার বিজনেস আছে, কার হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড, তাহলে এটাকে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে কনসিডার করতে পারবো না। সেকেন্ড ক্ষেত্রে দেখো, যে অ্যাসেসি তার একটা কার আছে, গাড়ি আছে, ইউজড ফর দ্য বিজনেস পারপাস, এখানে কিন্তু হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড নয়, সে গাড়িটাকে বিজনেস পারপাসে ইউজ করে, তখন কিন্তু আমরা কারটাকে বলবো ক্যাপিটাল অ্যাসেট। তাহলে যখন কার স্টক ইন ট্রেড, ক্যাপিটাল অ্যাসেট নয়। যখন কার ইউজড ফর বিজনেস পারপাস, তখন কিন্তু আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট। আবার দেখো, অ্যাসেসির
গাড়ি আছে, কার ইউজড ফর হিজ ওন ইউজ, নিজের গাড়ি নিজের জন্য ব্যবহার করে, তাহলে নিজের ব্যবহারের জন্য যখন গাড়িটা ব্যবহার করছে তখনও আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট নয়। ক্লিয়ার হলো এবার? এইবারে দেখো দ্বিতীয়, সেকেন্ড কি আছে, হাউসহোল্ড ইউটেন্সিলস, গার্মেন্টস অ্যান্ড ক্লোদিং, হাউসহোল্ড ফার্নিচার অফ অ্যাসেসি, অর্থাৎ নির্ধারীর নিজের অথবা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্যের ব্যক্তিগত তৈজসপত্র, তৈজসপত্র মানে ইউটেন্সিল, বাসন, তৈজসপত্র মানে বাসনপত্র, পরিধেয় বস্ত্র, গার্মেন্ট অ্যান্ড ক্লোদিং, আর আসবাবপত্র মানে ফার্নিচার, অর্থাৎ নির্ধারীর নিজের বা তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যের যে ব্যক্তিগত বাসনপত্র বা পরিধেয় বস্ত্র, জামাকাপড় এবং ফার্নিচার, আসবাবপত্র, সেটাকেও কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো না। ঠিক আছে? এটাকে বলা হয় পার্সোনাল এফেক্ট বা ব্যক্তিগত ব্যবহার্য বস্তু। ব্যক্তিগত ব্যবহার্য বস্তু বা পার্সোনাল এফেক্টসকে আমরা ক্যাপিটাল অ্যাসেট ধরবো না, কিন্তু কিছু এক্সেপশন আছে। কি কি এক্সেপশন দেখো, পার্সোনাল এফেক্টস রিগার্ডেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেটস, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহার্য কিন্তু মূলধনী সম্পত্তি হিসাবে বিবেচিত, অর্থাৎ কখন কখন ব্যক্তিগত ব্যবহার্য বস্তু মূলধনী সম্পত্তি হিসাবে ধরব। আমরা কি পড়লাম এক্ষুনি, ব্যক্তিগত ব্যবহার্য বস্তু বা পার্সোনাল এফেক্ট, এটাকে আমরা মূলধনী সম্পত্তি বা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরবো না। কেন ধরবো না? কারণ এটা হচ্ছে মুভেবল প্রপার্টি, আমরা এগুলো সব মুভ করতে পারি, তাই তো? তাহলে এগুলো মুভেবল প্রপার্টি, তাহলে এগুলোকে আমরা কখনোই ক্যাপিটাল অ্যাসেট ধরবো না। এক্সেপশন মানে ব্যতিক্রম, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা পার্সোনাল এফেক্টকে ক্যাপিটাল অ্যাসেট বলবো, অর্থাৎ ব্যক্তিগত ব্যবহার্য কিন্তু মূলধনী সম্পত্তি হিসেবে বিবেচিত। দেখো, প্রথমত হচ্ছে জুয়েলারি বা অলংকার। যদি গয়না হয়, নিজের গয়না হয়, আমি এটা ডিটেলসে বলছি, গয়না যদি হয় তাহলে আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট। যদি কোনো আর্কিওলজিক্যাল কালেকশন থাকে, প্রত্নতাত্ত্বিক সংগ্রহ, তাহলে আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট। যদি ড্রয়িংস থাকে অর্থাৎ চিত্র, ক্যাপিটাল অ্যাসেট। পেইন্টিংস অর্থাৎ রঙিন চিত্রাঙ্কন, ক্যাপিটাল অ্যাসেট। স্কাল্পচার্স অর্থাৎ ভাস্কর্য, তাহলেও আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট। এনি ওয়ার্ক অফ আর্ট অর্থাৎ যে কোনো চারুকলা যদি থাকে তাহলেও আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট। আর ইমুভেবল প্রপার্টি অর্থাৎ স্থাবর সম্পত্তি, ঠিক আছে, সেটাকেও আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট। এক্ষেত্রে দেখো, নিজ বসবাসের যে গৃহ সম্পত্তি, এটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট। কেন নিজ বসবাসের গৃহ সম্পত্তি ক্যাপিটাল অ্যাসেট? কারণ গৃহ সম্পত্তি ব্যক্তিগত কার্যে ব্যবহার হলেও যেহেতু এটি ইমুভেবল প্রপার্টি অর্থাৎ স্থাবর সম্পত্তি, সেহেতু আমরা এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলবো। এরপরে দেখো, আমি বলেছিলাম অলংকার কি বা জুয়েলারি কি। দেখো, অলংকার কি? অলংকার হলো দামি ধাতু। দামি ধাতু কোনগুলো? সোনা, রূপো, প্ল্যাটিনাম বা দামি পাথর যেমন হিরে, মুক্ত, পান্না, এগুলি দ্বারা নির্মিত কোনো গয়না, অথবা দামি ধাতু বা পাথর খচিত বস্তু, যেমন ধরো হীরের নেকলেস, ঠিক আছে, সোনার নেকলেস। তাহলে এই যে গয়নাগুলো, এগুলোকে আমরা বলছি অলংকার। এই যে উদাহরণ দিয়েছি, দেখো, দামি ধাতু দিয়ে তৈরি বা দামি পাথর সেলাই করা বা খচিত পরিধেয় বস্ত্র। অনেক সময় জামা কাপড়ের মধ্যেও এই দামি ধাতু বা দামি পাথর সেলাই করা থাকে। তোমরা নিশ্চয়ই শুনবে, তোমাদের আগেকার দিনে শুনবে যে ঠাকুমা দিদিমার যে বেনারসি শাড়ি, সেটা সোনার সুতো দিয়ে বোনা হতো বা রূপোর সুতো দিয়ে বোনা হতো, সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট। আবার দেখো, অনেকে এখনও শাড়ির মধ্যে হিরে, পান্না এগুলো দিয়ে শাড়ি ডিজাইন করেন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তখন ওই পরিধেয় বস্ত্রটা হয়ে যাবে ক্যাপিটাল অ্যাসেট। দামি ধাতুর তৈরি আসবাবপত্র বা দামি পাথর খচিত আসবাবপত্র, অনেক সময় দেখবে যে আগেকার দিনে যে যারা রাজা মহারাজা ছিলেন, তাদের
যে চেয়ারটা, সেটাকে আমরা কি বলি, সিংহাসন। এবার এই সিংহাসনটা হয়তো সোনার সিংহাসন, যেমন আমরা পড়েছিলাম না ইতিহাসে ময়ূর সিংহাসন, অনেক দামি পাথর খচিত ছিল, তাহলে সেক্ষেত্রে ওই আসবাবপত্রটাকে আমরা বলবো ক্যাপিটাল অ্যাসেট। এরপরে কি, গৃহদেবতার নিত্য পূজার জন্য ব্যবহৃত সোনা বা রূপার বাসন। অনেক জায়গায় যে বাড়ির যে ঠাকুর, সেই ঠাকুরের নিত্য পুজোর জন্য সোনা বা রূপোর বাসন ব্যবহার করা হয়। সোনা বা রূপোর মুদ্রা আর গৃহদেবতার অলংকার, এগুলোকে কিন্তু আমরা সবসময় ধরবো ক্যাপিটাল অ্যাসেট। কিন্তু এর একটা এক্সেপশন আছে, ব্যতিক্রম। কি, যখন সোনার গয়নার দোকানে সোনার গয়না থাকবে বা হীরের গয়না থাকবে, সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হবে না। তাহলে জুয়েলারি হেল্ড অ্যাজ স্টক ইন ট্রেড ইজ নট ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এক্ষেত্রে পার্সোনাল এফেক্ট বা ব্যক্তিগত সম্পত্তি হতে গেলে কি হতে হবে, দ্য অ্যাসেট মাস্ট বি মুভেবল বাই নেচার, অর্থাৎ সম্পত্তিটি প্রকৃতিগতভাবে অস্থাবর হতে হবে, মানে আমি আমার প্রপার্টিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। আর দ্বিতীয়ত, দ্য অ্যাসেট মাস্ট বি ইউজেবল ফর পার্সোনাল পারপাস, অর্থাৎ সম্পত্তিটি ব্যক্তিগত কাজে ব্যবহারযোগ্য হতে হবে, নিজের ব্যক্তিগত কাজে এটাকে ব্যবহারযোগ্য হতে হবে। ক্লিয়ার? তোমরা এই অবধি বুঝতে পেরেছ? আজকের ভিডিওতে আমরা এই অবধি পড়ব। নেক্সট ভিডিওতে আমাদের আরও কতগুলো এক্সেপশন বলবো না, আরও কতগুলো এক্সাম্পল রয়েছে, যেখানে আমরা বলবো যে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে বা কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট হবে না। এই অবধি পড়ায় যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ।